নমস্কার। নির্যাতন কমিশনের নতুন তালিকা বেরিয়ে গেছে, সে খবর তো আপনারা জানেনই। এর আগে এক লপ্তে 58 লাখ মানুষ বাদ গিয়েছিলেন, তাদের সঙ্গে যোগ হয়েছেন আরও লাখ পাঁচেক, সংখ্যাটা হয়ে দাঁড়িয়েছে 62 বা 63 লাখের মতো। এবং তার সঙ্গে যোগ হয়েছে নতুন চমক, 60 লাখ মানুষ নাকি বিচারাধীন, ইংরেজিতে বলা হচ্ছে আন্ডার অ্যাডজুডিকেশন। তো আগে ছোটোবেলায় আমরা গল্প পড়েছিলাম, সবাই আপনারা সেই গল্প শুনেছেন, যে একজন মাতালের গল্প, যে সে পুলিশের হাতে তাড়া খেয়ে জলে ঝাঁপ দিয়েছিল, তারপর পুলিশ তাকে ধরতে যাবে, তখন সে বলেছিল আমি কিন্তু বাপু এখন জল পুলিশের আন্ডারে, মানে ধরা যাবে না। তো এই আন্ডার অ্যাডজুডিকেশন, অর্থাৎ জল পুলিশের আন্ডারে এখন বিবেচনাধীন এই 60 লাখ মানুষ, এরা ঝুলে আছেন। এরা বাদ পড়ে গেছেন বলে কেউ বলতে পারবেন না, কিন্তু এরা ঝুলে আছেন, অর্থাৎ ওই কিনা জল পুলিশের আন্ডারে। তো এই ঝুলে যে আছেন 60 লাখ মানুষ, এর অর্থটা কী, একে আপনারা নানাভাবে বিশ্লেষণ করতে পারেন। এইভাবে দেখতে পারেন যে 21 সালে তৃণমূল পেয়েছিল বাংলায় মোটামুটি 2,90,00,000 ভোট, বিজেপি পেয়েছিল মোটামুটি 2,30,00,000 ভোট। তফাৎ ছিল কত? তফাৎ ছিল 60 লাখের। আর এবার এই বিবেচনাধীনই হচ্ছে ঠিক 60 লাখ। তো দেখে শুনে এটাকে মোটেই একদম আপত্তিক, অর্থাৎ কিনা অ্যাক্সিডেন্টাল ব্যাপার বলে মনে হচ্ছে না। কারণ মৃত, স্থানান্তরিত, মতুয়া, পূর্ববঙ্গ থেকে আগত, এরা সব আগের 58 লাখেই বাদ গেছেন, বা তারপরের 5 লাখে। সেগুলো মোটেই ভালো জিনিস হয়েছে তা না। কিন্তু আমরা আজকে আলোকপাত করছি কেবল এই নতুন 60 লাখ নিয়ে। এই নতুন 60 লাখ হচ্ছেন কেবলমাত্র লজিক্যাল ডিসক্রিপেন্সি, যারা এখন জল পুলিশের আন্ডারে। তো তার মানেটা কি লজিক্যাল ডিসক্রিপেন্সি? তার মানে হলো যে মূলত নির্বাচন কমিশন আপনার নামের বানান নিজেই ভুল করবে, আপনার বানান ঠিকই ছিল, ওরাই ভুল করে দেবে, অথবা ভুল জন্ম তারিখ বসাবে, অথবা ভুল বাবার নাম দেবে, অথবা আপনার 5-6টা নতুন ভাই বোন জন্মিয়ে দেবে। এইসব করে তারপর আপনার কাছে এসে বলবে কারণ দর্শান, এবং আপনি দর্শান বা না দর্শান সেটা ওদের পছন্দ হোক বা না হোক, ওদের ইচ্ছে মতো তারা আপনার নামকে বাদ দিয়ে দেবে। বাদ দিয়ে দেবে কথাটা বলা যাবে না, ওই জল পুলিশের আন্ডারে, অর্থাৎ কিনা এখন বিচারাধীন। তো এইটা যদি মামার বাড়ির আবদার না হয়, তাহলে মামার বাড়ির আবদার কাকে বলা হবে আমি জানি না। তো এই মামার বাড়ির আবদারটাকে যদি একটা দেশের ভোটার তালিকা তৈরির পদ্ধতি হিসেবে মান্যতা দেওয়া হয়, এই ব্যাপারটা যদি সম্ভব হয়, তাহলে বেছে বেছে জনবিন্যাস অনুযায়ীও কিছু লোককে ইচ্ছে মতো বাদ দিয়ে দেওয়া সম্ভব। তো সেই আলোকেই এই 60 লাখ মানুষকে দেখতে হবে। তো এখানে এআই একটা অজুহাত মাত্র। আমাদের যে বিখ্যাত নির্যাতন কমিশনের প্রধান আছেন গণেশ কুমার, তিনি নিজেকে তো পাগল প্রতিপন্ন করার জন্য এগুলো করছেন না, ওর পাগলামিরও একটা পদ্ধতি আছে, যেটা আমরা পরে দেখব। তো আপাতত প্রথমে যেটা বলে রাখি, দেখুন কায়দাটা কীরকম। প্রচুর লোক বাদ যাবে, অর্থাৎ কিনা বিচারাধীন হয়ে যাবে, এটা উনি জানেন। তো কাজেই সেই জন্যে আগের থেকে কেন্দ্রীয় বাহিনী মজুত করে রাখা আছে, কারণ জানেন যে এই কাণ্ড ঘটালে ক্ষোভ হবেই। ক্ষোভ হোক, কিন্তু বিক্ষোভ যেন দানা না বাঁধে, সেজন্য এই কেন্দ্রীয় বাহিনী দরকার হলে এনআইএ ফেনআইএও নামিয়ে দেওয়া যাবে। এবং এর সঙ্গে যোগ করুন শ্রমিক ভট্টাচার্যের ঘোষণা যে ভোট দিন আপনারা, না দিন আমরা কিন্তু জিতছি। তো কোথা থেকে আসে এই আত্মবিশ্বাস? কারণ এই সব কটা আন্দাজ করা যায়, যেভাবে আপনি দেখবেন যে এক সুরে বাঁধা। আর কেউ জানুক না জানুক, এই শ্রমিক এবং আমাদের জ্ঞানেশ কুমার বিলক্ষণ জানেন যে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি বা জল পুলিশের আন্ডারে ভোটারকে না পাঠিয়ে যদি ভোট করা হয়, তাহলে বিজেপির কিন্তু পশ্চিমবঙ্গে কোনো আশা নেই। ফলে ওদের লক্ষ্য একটাই, যেটা আন্দাজ করা যাচ্ছে 60 লক্ষ সংখ্যাটা ঠিক কেন, কারণ এই ভোটারদের বাদ দিয়ে ওরা জেতার চেষ্টা করছেন। এটা প্রাথমিক আন্দাজ, আমরা দেখব যে এটা কতটা ঠিক কতটা বেঠিক। তো আপাতত যেটা দেখা যাচ্ছে যে বাদ দেওয়ার চেষ্টাটা ঠিক, এবং সেটা যে খুব ভালো জিনিস হচ্ছে, এতে ওনারা খানিকটা সফলও বটে এটা প্রচার করতে। তো বিক্ষোভ এই মুহূর্তে দূরস্থান। তো একদল তথাকথিত শাইনিং প্রগতিশীল লোক তো লাফ দিয়ে একদম এসআইআরের পক্ষে নেমে পড়েছিলেন, সঙ্গে ছিল ঢাকের মায়া গণমাধ্যম। তো তারা অনেক কিছু করেছে, আগে তার তালিকা দিয়েছি, নতুন করে বলবো না। তো মূলত এটা হচ্ছে একটা আত্মহত্যার প্রবণতা। এইরকম আত্মহত্যার প্রবণতা কেন বাংলাতেই দেখা যায় সেটা জানা নেই, বা সে নিয়ে বিশ্লেষণ অন্যত্র অন্য সময় করা যেতে পারে। কিন্তু একটা কথা ঠিক, যে এদের একটা জেতার ছক আছে, যেটা আমরা আন্দাজ করছি, যেটা ঠিক না ভুল দেখব, যে ওই যে 60 লক্ষ তফাৎ ছিল সেইটাকে কোনো ক্রমে মেরে বুঝিয়ে আনার চেষ্টা করা। তো সেইটা কিন্তু সেই চেষ্টা এরা করে যাচ্ছে বলে আমরা আন্দাজ করছি। তো এই যে দাবিটা আমি করলাম, যে এটা পাগলামি নয়, এর পেছনে একটা পদ্ধতি আছে, মেথড আছে।
যেটাকে বলে মেথড বিহাইন্ড দ্য ম্যাডনেস। পাগলামির পিছনে একটা নির্দিষ্ট পদ্ধতি আছে, সেটা কি করে বুঝলাম? তো নতুন কোনো পাগলামি নয়, এআই দিয়ে কোনো পাগলামি হচ্ছে না, কাজটা হচ্ছে কি নিপুণ কায়দায়। সঙ্গে আপনাদের দুটো ছবি দেখাবো, আমাদের বিশ্লেষণের ছবি, সেই দুটো দেখলেই পরিষ্কার করে বুঝতে পারবেন। প্রথম ছবিটা দেখুন, এক সেকেন্ড ছবিটা আমি খুলি। তো প্রথম ছবিটা দেখুন, যে এখানে দেখানো হচ্ছে দুটো পশ্চিমবঙ্গের ম্যাপ। তো দেখলে মনে হয় যে দুটোই একদম এক ম্যাপ, কিন্তু আসলে তা নয়, দুটো আলাদা আলাদা ম্যাপ। একদম বাঁদিকেরটায় যদি দেখেন, দেখবেন সেখানে দেখানো হচ্ছে যে পশ্চিমবঙ্গে মুসলমানদের জনসংখ্যার অনুপাত কীরকম। তো হালকা নীল যেগুলো, সেগুলো হচ্ছে কম অনুপাত, যেমন ধরুন পুরুলিয়া, বাঁকুড়া, এই সমস্ত জায়গায় কম অনুপাত, বা একদম উত্তরে দার্জিলিং ইত্যাদি জায়গায় কম অনুপাত। তারপর দক্ষিণ চব্বিশ পরগনা বলুন, মালদা, মুর্শিদাবাদ বলুন, দিনাজপুর বলুন, এই জায়গাগুলোতে এই সংখ্যাটা ক্রমশ বাড়ছে। এই কতটা নীল কতটা সাদা দেখেই বুঝতে পারবেন। আর ডান দিকের ছবিটা যদি দেখেন, তাহলে দেখবেন যে কতজন বিচারাধীন তার হারটা এখানে দেখানো হচ্ছে, এবং সেটাও অবিকল একদম একরকম না হলেও ভীষণভাবে কাছাকাছি। সামান্য একটু তফাৎ আছে, সেটা হলো মালদা আর মুর্শিদাবাদের মুসলিম ঘনত্বটা কাছাকাছি হলেও মুর্শিদাবাদের ঘনত্ব মালদার থেকে একটু বেশি। কিন্তু এই ছবিতে দেখবেন যে মালদায় সবথেকে বেশি পরিমাণ লোক, সবথেকে বেশি পরিমাণ লোক এখন বিচারাধীন, সেটা মুর্শিদাবাদকে ছাপিয়ে গেছে। এইটুকু সামান্য এদিক ওদিক ছাড়া মোটামুটিভাবে এই যে দুটো ছবি, এই দুটো ছবি একদম আইডেন্টিক্যাল, একদম খুব কাছাকাছি, এদের মধ্যে তফাৎ বিশেষ নেই। এবার এর যদি বিশদটা দেখতে চান, বিশদটা আরেকটা ছবি আমরা আপনাদের দেখাচ্ছি, সেটা দেখতে পাবেন যে মোটামুটিভাবে ছকটা কিন্তু একই, যে যেখানে মুসলমান কম সেখানে বাদ কম গেছে, বিচারাধীন কম মানুষ হয়েছে, যেখানে মুসলমান বেশি ক্রমশ বাড়তে থেকেছে। তো যদি দেখেন যে নীল যে অংশটা আছে ছবির, তো এইখানে কিন্তু মুসলমান পার্সেন্টেজ শতাংশ পশ্চিমবঙ্গের এই জেলাগুলোতে কম, এবং এখানে বিচারাধীনের সংখ্যাও কম। এই যে ডান দিকে যাচ্ছে যেটা, সেটা হচ্ছে মুসলমান জনসংখ্যার শতাংশ, এবং উপরে যে অক্ষটা আছে যেটাকে আমরা ওয়াই অ্যাক্সিস বলি, সেটা হচ্ছে কতজন বাদ গেছে। তো ডান দিকে দেখবেন যে নীল অংশটা একদম বাঁ দিকে, সেখানে মুসলমানের শতাংশ কম এবং বিচারাধীনের শতাংশও কম। মাঝখানে যদি দেখেন যে সবুজ অংশটা, সেখানে মুসলমানের শতাংশ একটু বেশি সেই জেলাগুলোতে, এবং সেই জেলাগুলোতে যেমন কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, এই সমস্ত জেলাগুলোতে যদি আগের থেকে একটু বেশি বিচারাধীনের সংখ্যা, কিন্তু সেটাও খুব বেশি নয়, মাঝামাঝি। পরের জেলাগুলোতে যদি দেখেন যে যেখানে মুসলমানের সংখ্যা বেশি, শতাংশ বেশি, সেখানে বিচারাধীনের শতাংশ অত্যন্ত বেশি। মালদা, উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ একদম লাল রঙের উপর দিকে আছে। তো এইটা হলো মোটামুটিভাবে চিত্র। তো কথা হচ্ছে যে ওই যে প্রথম যে ছবিটা দেখলাম, সে দুটো দেখলে প্রায় একই রকম লাগছে। তার খুব স্পষ্ট কারণ হচ্ছে যেখানে যত মুসলমান সেখানে তত বিচারাধীন, এই রকম একটা পরিষ্কার প্যাটার্ন মেনে কাজটা হয়েছে। এটা কিন্তু বানানো কথা নয়। তো ডান দিকের ছবি যেটা দেখালাম, সেখানে বিশদ বিবরণগুলো পাবেন, কিন্তু প্যাটার্নটা একদম পরিষ্কার। তো পরিসংখ্যানের ভাষায় এটাকে বলে আন্তঃসম্পর্ক বা কোরিলেশন। তো আপাতত কোরিলেশন যেটা, সেটা হচ্ছে যেখানে যত শতাংশ মুসলমান সেখানে তত বেশি বিচারাধীন। তো আমার ব্যক্তিগতভাবে ধারণা যে গরিব মেয়েদের নিয়ে অনুসন্ধান করলেও একই রকম চিত্র পাওয়া যাবে, কিন্তু সেটা আমরা করিনি। এটা বাংলা গবেষণা কেন্দ্র প্রত্যেকটা জেলা ধরে ধরে এই অনুসন্ধানটা করেছে। তো ছবি এই প্যাটার্নটা দেখায়, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, যদিও কারণটা বলে দেয় না। তো এই ছবি থেকে, এই প্যাটার্ন থেকে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছেছি, যেটা আপনাদের আগে বললাম, সেই জিনিসটা আমরা আন্দাজি করতে পারি। অর্থাৎ যে জনগোষ্ঠী যত বেশি হিন্দুত্ববাদ বিরোধী, তাদের তত বেশি বাদ দাও। সঠিক তালিকায় ভোট হলে ওরা কখনোই জিতবেন না, তাই দরকারে তালিকাটাই বদলে দাও। ঠিকঠাক শতাংশ বদলাতে পারলে জয় হবেই। এবং এই জন্যই প্রথমে বললাম যে 60 লাখ ছিল ভোটের তফাৎ, 60 লাখ ভোটকেই, 60 লাখ মানুষকেই যে বাদ দেওয়া হচ্ছে, এটা একেবারেই আপত্তিক নয়। ভোটের তফাৎ যেটা আছে, বিজেপি এবং বিজেপি বিরোধী, প্রধান বিরোধী যারা তৃণমূল কংগ্রেস, এই লজিক্যাল ডিসক্রিপেন্সি বা বিচারাধীন যাই বলুন, যারা জল পুলিশের আন্ডারে, তাদেরকে কাজে লাগিয়ে এই 60 লাখ সংখ্যাটা মুছে দাও, তাহলেই কিন্তু জয় হলেও হতে পারে। এইটাই হলো শ্রমিকবাবুদের আত্মবিশ্বাসের কারণ।
তো এইটা যৌক্তিক আন্দাজ, বুঝতেই পারছেন যে জিনিসগুলো দেখালাম তার থেকে এই যৌক্তিক আন্দাজে পৌঁছানোই যায়, সেটা খুব একটা দূরবর্তী কিছু না। আবারও এটা আন্দাজ, যৌক্তিক সিদ্ধান্তও বলতে পারেন, তার ভিত্তিটা খুব পরিষ্কার করে বললাম। এই ভিত্তিটা আরও পরিষ্কার করে দেখা যাবে যদি আমরা আরেকটা জিনিস দেখি। আরেকটা ছবি আপনাদের দেখাচ্ছে, এই বিশ্লেষণটা এখনও শেষ হয়নি, কিন্তু এই বিশ্লেষণটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে জিনিসটা কোন দিকে এগোচ্ছে। এটা 100% ঠিক নয়, পরের দিন আরেকটা অনুষ্ঠান করব, কিন্তু তবুও যেটুকু পেয়েছি সেটুকু জানানো যাক। ধরুন মালদায় আগের ছবি থেকে দেখলেন যে সব থেকে বেশি পরিমাণে লজিক্যাল ডিসক্রিপেন্সি বা জল পুলিশের আন্ডারে বা বিচারাধীন যাই বলুন সেই সংখ্যাটা, এবং আমরা সবাই জানি সেখানে মুসলমানের সংখ্যাও সব থেকে বেশিগুলোর মধ্যে একটা, মুর্শিদাবাদে আরেকটু বেশি, কিন্তু মালদাও কিছু কম নয়। তো মালদার কয়েকটা বিধানসভা এলাকা আমরা খতিয়ে দেখেছি। কি দেখেছি? 5টা বিধানসভা এলাকা আপনাদের পরপর দেখাবো। আবারও সংখ্যাগুলো একদম 100% ঠিক না, সেটা পরের দিন দেখাবো আপনাদের ভালো করে, দুটো পর্বে অনুষ্ঠানটা হবে। আজকে মোটামুটি যা সংখ্যা পেয়েছি সেটা আপনাদের দেখাচ্ছি। ধরুন সুজাপুরে 2021 সালে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল 1,52,000। তা 1,52,000 যে ভোটটা পেয়েছিল তৃণমূল কংগ্রেস, তার তুলনায় বিজেপি যৎসামান্য ভোট পায়। বিজেপির ভোট ছিল 14,000। তো এবারে যেটা করা হয়েছে যে আন্ডার অ্যাডজুডিকেশন বা বিচারাধীনের সংখ্যা করে দেওয়া হচ্ছে 1,34,000। তো বুঝতেই পারছেন যে এটা সামগ্রিকভাবে বিধানসভার ওই সংখ্যাটা পরে দেখাবো 50% বা এই জাতীয় জায়গায় পৌঁছচ্ছে। এবং মজাটা কি, যে যদি তৃণমূলের ভোট থেকে এই আন্ডার অ্যাডজুডিকেশন বা বিচারাধীন অংশটা বাদ দিয়ে দেন, তৃণমূলের ভোট সংখ্যা এসে দাঁড়ায় 18,000-এ। তো পুরোটাই তৃণমূলের ভোট ছিল তা না, কিন্তু অঙ্কটা আপনাদের দেখাচ্ছি যে তাহলে বিজেপি আর তৃণমূলের তফাৎটা কিন্তু খুব যৎসামান্য হয়ে দাঁড়ায়। এবার পরেরটা হলো রতুয়ায় তৃণমূল 2021-এ ভোট পেয়েছিল 1,30,000, বিজেপি পেয়েছিল 55,000, এবং এইবারে 1,04,000-কে বিচারাধীন করে দেওয়া হয়েছে। এবং সেটা যদি তৃণমূলের ভোট সংখ্যা থেকে কমিয়ে দেওয়া হয় তাহলে তাদের সংখ্যা দাঁড়ায় 26,000। অর্থাৎ এইটা কমিয়ে দিতে পারলে তৃণমূলের সঙ্গে কিন্তু একটা কম্পিটিটিভ জায়গায় চলে আসবে বিজেপি। মালতীপুরে তৃণমূল ভোট পেয়েছিল 1,26,000, বিজেপি ভোট পেয়েছিল 34,000। এবার বিচারাধীন করে দেওয়া হয়েছে 94,000-কে। তফাৎটা কত? যে যদি পুরোটাই তৃণমূলের ভোট থেকে বাদ যায়, তফাৎ হয়ে দাঁড়াবে 32,000, এবং সেটা আবারও বিজেপির সঙ্গে একটা প্রতিযোগিতামূলক জায়গায় চলে আসছে। পরেরটা হলো হরিশ্চন্দ্রপুর, একই সংখ্যা, 1,22,000 ভোট পেয়েছিল তৃণমূল, বিজেপি পেয়েছিল 45,000। এবার বিচারাধীন করে দেওয়া হয়েছে 91,000-কে। এবার সেটা বাদ দিলে তৃণমূলের ভোট সংখ্যা কত দাঁড়ায়? 31,000। সেটা বিজেপির থেকে অনেকটাই কম, এবং এর থেকে হয়তো ওনারা আন্দাজ করতেন যে বিজেপি জিতেই যাবে। এবং সবশেষে পঞ্চম যেটা দেখাবো সেটা হচ্ছে মোথাবাড়িতে তৃণমূল পেয়েছিল 97,000, বিজেপি পেয়েছিল 40,000। এবার বিচারাধীন করে দেওয়া হয়েছে 80,000-কে। তো বাদ রয়েছে কত, মানে বাদ দিলে কত দাঁড়ায়? তৃণমূলের ভোট দাঁড়াবে 17,000। আবারও বলছি, সবকটা তৃণমূলের ভোট তা নয় যত বাদ দেওয়া হচ্ছে, কিন্তু যেহেতু সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল, বেশিরভাগটাই তৃণমূলের ভোট আন্দাজ করে নেওয়া যায়, এবং এইগুলোকে বাদ দিতে পারলে এ নিয়ে কোনো সন্দেহ নেই বিজেপির একটা কম্পিটিটিভ জায়গা চলে আসবে, বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। তো ফলে কথাটা খুব পরিষ্কার। আমরা 5টা বিধানসভা দেখালাম, পরের দিন আরও কিছু দেখাবো, এবং এই সংখ্যাগুলো 100% ঠিক নয়, সেটা ঠিক কি বেঠিক পরের দিন আপনাদের আরেকবার বলবো। কিন্তু কথা হচ্ছে যেটা, প্রবণতা যেটা, যে এই বিধানসভাগুলো থেকে কোনো জায়গা থেকে 40%, কোনো জায়গা থেকে 50% লোককে বিবেচনাধীন করে দেওয়া হচ্ছে, এবং ছকটা খুব পরিষ্কার যে ভোটে জিততে না পারলে ভোটারদেরই বাদ দিয়ে দাও। তো এতক্ষণ যেটা বলছিলাম যে 60 লাখ মানুষকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে কারণ ভোটের সংখ্যাটা 60 লাখ যে ডিফারেন্স ছিল, তফাৎ ছিল, সেটা কমিয়ে আনা হচ্ছে। পরে দেখালাম জেলা ভিত্তিক, এবারে আপনাদের দেখালাম কয়েকটা বিধানসভা, সেখানে কার্যত এই এক্সারসাইজটা, এই পদ্ধতিটাই কিন্তু অনুসরণ করা হয়েছে, যাতে করে ভোটারদের কমিয়ে এমন জায়গায় নিয়ে আসা হবে যাতে বিজেপি একটা জেতার মতো জায়গায় চলে আসতে পারে। তো আমার এক বন্ধু শুনে বললেন, এর থেকে বলতেই পারতো যে এই বিধানসভাগুলোতে আমরা এই বিধানসভাগুলোকেই বাদ দিয়ে দিলাম, এদের সবাই হচ্ছে বিচারাধীন, এইগুলোতে ভোট করার দরকার নেই। তো সেটা করলে দেখতে খারাপ লাগে, তো তাই এই পদ্ধতিটা অনুসরণ করা হচ্ছে। তো এই সংখ্যাগুলো নিয়ে পরের দিনের বিশদ বিবরণে আমরা আসবো। কিন্তু কথাটা হচ্ছে ছকেটাই, যেটা যে যৌক্তিক আন্দাজ দিয়ে শুরু করেছিলাম, এই এতগুলো 2-3টে বিশ্লেষণের পর আপনারা দেখলেন যে আন্দাজগুলো যৌক্তিক আন্দাজ হলো, অবাস্তব একেবারেই নয়, এবং খুব সম্ভবত ছক এটাই। তো এইটা ঠেকাতে একটা সর্বাত্মক বিরোধী ঐক্যের দরকার ছিল,
একটা ভয়ঙ্কর যে জিনিস হচ্ছে, এটা যে খুব সোজাসাপটা জিনিস নয়, একটা ভয়ঙ্কর ছক আছে এর পিছনে, সেটা খুব পরিষ্কার। তো এইটা ঠেকাতে একটা সর্বাত্মক বিরোধী ঐক্যের দরকার ছিল, বিজেপি বিরোধী ঐক্য, কিন্তু এখন অনেকটাই দেরি হয়ে গেছে। তো একটা জিনিস বলে রাখা ভালো, যে মুখ্যমন্ত্রী সশরীরে আদালতে না গেলে সন্দেহ হয় যে এই বিবেচনাধীন যে জিনিসগুলো আছে, বিচারাধীন, যারা জল পুলিশের আন্ডারে, সেগুলো কিন্তু মুছে দেওয়া বা বাদ, ডিলিটেড হয়ে যেত। তো এইটা কিন্তু আমরা আন্দাজ করতেই পারি। ওই হইচইয়ের ফলে যেটা হয়েছে, বাদ না হয়ে নতুন বিচারপতি নিয়োগ করা হয়েছে, তারা চেষ্টা করছেন, কতদূর কী করতে পারবেন জানি না, কারণ ওই যে 60 লক্ষ নামকে দেখতে গেলে 4-5 মাস তো লোকের দরকারে হয়, তার মধ্যে ভোট হয়ে যাবে। তো ফলে তারা কতদূর কী করতে পারবেন জানি না, কিন্তু ওরা না থাকলে এইগুলো একদম বাদ হিসেবে ঘোষণা করে দেওয়া হতো। তো মুখ্যমন্ত্রী এইটা করলেও তিনি যেটা করেছেন, যে এই গর্জনটা করতে দেরি করে ফেলেছেন। একদম প্রথমে তিনি চিৎকার করেছিলেন এসআইআর হতে দেবো না, তারপর যখন সুপ্রিম কোর্টে গেলেন মাঝখানে অনেকগুলো মাস পেরিয়ে গেছে। তো তার দলও সে সময় এ নিয়ে খুব আন্দোলন করেছে তা নয়, অনেকটা নিশ্চিন্তে বসেছিল এবং সন্দেহ হয়ে এখনও বসে আছে। উল্টো দিকে মুসলমানদের মসিহা বলে যারা নিজেদের পরিচয় দেন, সে নওশাদ বা হুমায়ুনরা মুখে বলছেন মুসলমানদের কথা, কিন্তু অত্যন্ত নক্কারজনক একটা ভূমিকা নিয়েছেন। আর বামরা তো শুরুর দিকে আতঙ্ক ছড়াবেন না বলেছিল, অবস্থান নিয়ে এখনও তারা সেই জায়গাতেই খানিকটা আছে। পরে মাঝখানে মুখ্যমন্ত্রী আদালতে চলে যাওয়ার পর তাদের টনক নড়ে যে ফুটেজটা তো অন্য লোকে খেয়ে নিচ্ছে। তো ভাবখানা এমন যে মানুষের সমস্যাটা কোনো ব্যাপার নয়, পুরোটাই হচ্ছে ফুটেজের খেলা। এবং সবশেষে আছে মিডিয়ার কথা। মিডিয়ার কথা কি বলবো, মিডিয়ার যে বিখ্যাত নাড়ুগোপাল আছেন, কর্নেল নাড়ুগোপাল, তার হাস্যময় মুখ তো এখনও আমার চোখে ভাসছে। এসআইআরতে কি ভালো জিনিস, নতুন কি, কতবার হয়েছে, এতে নিয়ে এই নিয়ে এত আতঙ্কের কি আছে। তো এইগুলো পাপ হয়েছিল। তো এই সমস্ত পাপ কিন্তু কোনো এক চিত্রগুপ্তের খাতায় লেখা থাকছে, জবাবদিহি করতে হবে। কিন্তু প্রায়শ্চিত্তের একটা ছোট্ট সুযোগ কিন্তু এখনও থাকছে। একযোগে যদি এখনও এই প্রক্রিয়াটার সর্বাত্মক বিরোধিতা করা যায়, তাহলে কিন্তু ব্যাপারটা অনেকটা এখনও রোখা যায়। এখনই যাবে কিনা বলতে পারছি না, এখনও যাবে কিনা, কিন্তু অনেকটাই রোখা যায়। হট্টগোল হলে, পাবলিক খেপে গেলে অনেকটাই রোখা যায়। এবং ব্যাপারটা যে কি হতে চলেছে সে নিয়ে কারো সন্দেহ থাকার কারণ নেই। কিছু তথ্য আজকে দিলাম, বিশদ বিশ্লেষণের পর, বাংলা গবেষণা কেন্দ্রের বিশদ বিশ্লেষণের পর সম্পূর্ণটা নিয়ে আরেকবার আসব। তো সবকটা দেওয়ার পর প্রত্যেকটি সংগঠন, রাজনৈতিক, অরাজনৈতিক, বিজেপি বিরোধী যারা আছেন, প্রত্যেকের কাছে আবেদন করছি, আগেও যেমন করেছি, যে এই যে তথ্যগুলো দিলাম, দেখুন, বুঝুন এবং কাজে নামুন। তো তথ্যের কৃতজ্ঞতা। সব শেষে আবারও বাংলা গবেষণা কেন্দ্র, আমাদের লোকজনই আছেন, তারা উদয়াস্ত খাটছেন। তো আমি নিজে এটা উপস্থাপন করছি, মানে আমি করে ফেলেছি তা না, বহু লোক করছেন, তারা প্রচুর পরিশ্রম করছেন, সেজন্য এটা দেখাতে পাচ্ছি। এবং আমি বলছি মানে কৃতিত্বটা আমার না, ওরা না থাকলে এটা করা যেত না। আলাদা করে নাম উল্লেখ করলাম না, নানা রকম অসুবিধাও আছে। ফলে ব্যাপারটাই যে পরবর্তী বিশ্লেষণ নিয়ে অতি অবশ্যই আপনাদের সামনে আসব। একদম আগামী কাল দিয়ে হয়তো আসবো, না হলে আগামী পরশু। এই চ্যানেলটা অবশ্যই দেখুন। এই কথাগুলো যদি ঠিক মনে হয় অতি অবশ্যই শেয়ার করুন বন্ধুবান্ধবের সঙ্গে, সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে যোগাযোগ রাখুন। তো আরও একটা কথা বারবার বলি, যে আমরা এনআরসি নিয়ে অনেকগুলো বই বার করেছি, বিজেপি যে কী বস্তু, আরএসএস কী বস্তু, সে নিয়ে অনেকগুলো বই প্রকাশ করেছি। বইমেলায় অনেকে কিনেছেন, যারা কেনেননি পুটিরানোর উল্টো দিকে আমাদের দোকানে আসুন, এসে দেখে যেতে পারেন বইগুলো, অবশ্যই করুন। আর যারা বই নিয়ে গেছেন তাদেরকে একটা কথা বলি, বারবারই বলছি, যে ওই যে বইয়ের গ্রুপগুলো আছে ফেসবুকে, সেখানে বা আমাদের সাইটে, ফেসবুকের গ্রুপ হলে সব থেকে ভালো হয়, বইয়ের পাঠ প্রতিক্রিয়া দিন, বই পোকা বা মলাটে, সেটাও খুব জরুরি। তাতে করেও কিন্তু আমাদের প্রচুর সাহায্য করা হয়। যারা ভাবছেন কি করে সাহায্য করব, এইটুকু অন্তত করুন, বা আমাদের গ্রুপে চলে আসুন, তাতে করেও প্রচুর সাহায্য করা হবে। গ্রুপে এলে, গ্রুপেও যারা সাহায্য করতে চান তাদের কাছে আলাদা একটা কল দেবো 2-1 দিনের মধ্যে। তো আজকে অনেক লম্বা হয়ে গেল। আবারও বলি যে যে পরিস্থিতি আসছে সেটা কিন্তু ভালো কিছু না, ভয়ানক। এবং বিজেপি যে হারবেই এটা নিশ্চিত করে আর কিন্তু বলা যাচ্ছে না। যে তালিকাটা একই থাকলে নিশ্চিতভাবে হারতো এবং গোহারান হারতো, কিন্তু যে পদ্ধতিটা ওরা নিচ্ছে বলে সন্দেহ হচ্ছে, আন্দাজ করতে পারছি, সেটা হলো যে লোককে বাদ দিয়ে ওরা ভোটে জেতার চেষ্টা করছে, লোকের সমর্থন নিয়ে নয়। তো এই পরিস্থিতি বিপজ্জনক, এটা গণতান্ত্রিক পরিস্থিতি আদৌ নয়, সতর্ক থাকুন। পরের বিশ্লেষণ নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে আবার আসবো। আজকে এইটুকুই, সবাই ভালো থাকবেন, নমস্কার।